দ্বিতীয় ঘন্টায় সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক। আপনারা দেখছেন রাঙা সকাল। যারা এই মুহূর্তে যোগ দিলেন তাদেরকে আরও একবার শুভ সকাল। আর দ্বিতীয় ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন গুণী মানুষ, যারা আসলে একটা পরিচয়ে পর্যাপ্ত না, যাকে পরিচিত করার জন্য তিনি বিশ্বব্যাপী বিশ্বনন্দিত বিজ্ঞানী ডক্টর ফজলে হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানাই। স্যার, শুভ সকাল। থ্যাংক ইউ। কেমন আছেন? হ্যাঁ, ভালো, খুব ভালো আছি, থ্যাংক ইউ। আপনার সম্পর্কে এদেশের মানুষ জানে, এবং আমরা যখন আপনাকে এই অনুষ্ঠানে পেয়েছি, বিশেষ করে কালকে যখন জানছিলাম আপনার সম্পর্কে, যখন পড়ছিলাম, ভাবছিলাম যে প্রথমে কী বলে আসলে শুরু করব। এটুকুই বলতে চাই, আমরা খুব সম্মানিত আপনাকে পেয়ে। থ্যাংক ইউ, আই এম অলসো ভেরি হ্যাপি অ্যান্ড অনার্ড টু বি ইনভাইটেড। একটু শৈশব থেকে শুরু করতে চাই। আমরা যতটুকু জানি যে আপনার ঢাকাতেই জন্ম, এবং 4-5 বছর কেটেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে। ঢাকার কি মনে পড়ে একেবারে যদি শৈশবে যাই? জন্মকাল আমার জন্মের পরপরই আব্বা চলে যান বাঁকুড়াতে। তারপরে যখন স্বাধীনতা হয় আমাদের ফিরে আসতে হয়। বাল্যজীবনটা একটু কঠিন ছিল। আমরা 9 ভাই বোন। আব্বা একটা ছোট এগ্রিকালচারাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন আর কি। এছাড়া তো অন্য কোনো ইনকাম সম্ভব না, তো একটু গরিবের হালতে জীবনটা কেটেছে আর কি। তারপরে কাপড় চোপড়, জুতা মোজা এসব খুব কম, একটা প্যান্ট একটা শার্ট ছিল। আর আমাদের বয়সে যখন লোকজন খেলাধুলা করতে যায়, আমি তখন বাগানে পানি দিতাম, তারপরে আমাদের সবজি বাগানেই হতো, আর গরুর খাওয়া এসব ব্যবস্থা করা। তো ওই সময় খেলাধুলা খুব কম হয়েছিল, এবং বাচ্চাকালে আমার মনে হয় যেটা হয়তো অনেকেরই হয়ে থাকে, আমার কোনো খেলনা ছিল না। তো আমার মনে হয় আমি যে বাল্য জীবন সেটা কোনোদিন উপভোগ করতে পারিনি আর কি। তাই সেই জন্য এখন কোনো দুঃখ নেই আর কি। কোথা থেকে আজকে আপনি কোথায় এসে দাঁড়িয়েছেন, এটা মনে করলেই আমাদের মানে সম্মানে মাথা নত হয়ে যায়। আমরা স্যার ছোট্ট করে আপনার সম্পর্কে একটু শুরুতে জানাই আমাদের দর্শকদের, তাহলে তারাও বুঝতে পারবে। তারপর ধারাবাহিকভাবে আপনার সম্পর্কে আমরা একটু শুনব। পৃথিবীতে ফ্লুইড ডায়নামিক্স নিয়ে যারা কাজ করেন তাদের কাছে বেশ পরিচিত নাম ডক্টর ফজলে হোসেন। দীর্ঘ 5 দশক ধরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন তিনি। 43 বছর অধ্যাপনা করেছেন হিউস্টন বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি টেক্সাস টেক বিশ্ববিদ্যালয় সম্মানসূচক প্রেসিডেন্ট চেয়ারে সম্মানিত। তিনি এই বিশ্ববিদ্যালয়ে একই সাথে 6টি বিভাগে শিক্ষকতা করছেন: যন্ত্রপ্রকৌশলবিদ্যা, পদার্থবিদ্যা, ভূমণ্ডল এবং বায়ুমণ্ডল সংক্রান্ত বিজ্ঞান, টার্বুলেট ফ্লো, ফ্লুইড ডায়নামিক্স, ভর্টেক্স ডায়নামিক্স, ন্যানোভেক্টর টেকনোলজি, কার্ডিওভাস্কুলার ডায়নামিক্স, ক্যান্সার সেল মেকানিক্স, হার্ট এবং ন্যানো টেকনোলজি সহ আরও অসংখ্য বিষয় নিয়ে কাজ করছেন ডক্টর ফজলে হোসেন। তার এইচ ইন্ডেক্সের সংখ্যা 61 এবং I-10 ইন্ডেক্সের সংখ্যা 388টি। 4টি সম্মানসূচক পুরস্কার পেয়েছেন তিনি। উল্লেখ্য, এ পর্যন্ত 2 বিষয়ে পৃথিবীর 2 জন বিজ্ঞানী সর্বোচ্চ 2টি পুরস্কার পেয়েছেন। ফজলে হোসেনই প্রথম বিজ্ঞানী যিনি পেয়েছেন 4টি। এছাড়াও সম্মানসূচক অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি বিভিন্ন সময়। একই সাথে যোগব্যায়াম বিশেষজ্ঞ হিসেবেও বিশ্বব্যাপী সমাদৃত তিনি। সেই ছোটবেলার মানে বাল্যকাল না থাকা বলা যেতে পারে, শৈশবে যেটা হয়, ওই ছেলেটি আজকে সারা দুনিয়াতে এত এত পরিচিত, ভাবলে আপনার কাছে কেমন লাগে? আমার জীবনের ইন্টারেস্টিং অনেক ব্যাপার। ছাত্র অবস্থায় ভাবলাম যে সিভিল সার্ভিস জয়েন করবো, তখন তো ম্যাজিস্ট্রেট বা সিএসপি হওয়াটাই একটা অ্যাট্রাকটিভ ব্যাপার। তারপরে যখন আমি ইকোনমিক্সে ঢুকলাম, তখন দেখলাম যে অন্যান্য টপ স্টুডেন্টরা গেছে ফিজিক্সে, তা আমি তখন সুইচ করলাম ফিজিক্সে। তারপর দেখা গেল যে আমাদের সঙ্গে যে আমার আইসিতে পজিশন ছিল 3rd, মেট্রিকে টেকনিক্যালি 1st। তো দেখলেন প্রথম 2 জন চলে গেছে বিদেশে। তখন দেখলাম বাকি সবাই ইঞ্জিনিয়ারিং, তখন আবার ইঞ্জিনিয়ারিংয়ে সুইচ করলাম। তো এভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আলটিমেটলি
ছাত্র অবস্থায় রাজনীতি করতাম। ইউনিভার্সিটিতে প্রথমে ছিলাম এডিটর, তারপরে জেনারেল সেক্রেটারি। তখন খুব টার্বুলেন্ট স্টেট অফ দি কান্ট্রি আন্ডার আইয়ুব খান। তারপরে ছিলাম ভাইস প্রেসিডেন্ট স্টুডেন্ট বডির। একসাথে ছিলাম পাকিস্তান অবজারভারের স্টাফ রিপোর্টার। আমার সেটার থেকে আমার ইনকাম হতো, যাতে আমি পয়সা খরচ চালাতে পারতাম। রাত্রে 3টায় ওই পুরানো শহর থেকে সাইকেলে আসতাম হোস্টেলে, আবার সকালে ক্লাস। তো ওই সময় আবার সিনিয়র প্রজেক্ট, মানে 4th ইয়ারে একটা প্রজেক্ট থাকে, সেটা আমি চুজ করলাম সোলার রেফ্রিজারেটর। যেমন পৃথিবীর অনেক জায়গায় আছে যেখানে ইলেকট্রিসিটি নাই, জি খাওয়া সেভ করতে হবে অথবা সার্জারি করতে হবে, বরফের প্রয়োজন হতে পারে। তা আমি তখন সোলার রেফ্রিজারেটর আবিষ্কার করলাম আর কি। এটাও পরে ছাপানো হয়েছিল। তারপরে প্রথমে আমাকে দেওয়া হলো মাও সেতুং স্কলার হিসাবে সিনহুয়া ইউনিভার্সিটি চায়নাতে। আমি ওখানে যাচ্ছি, বিভিন্ন কারণ আছে, সব বলা যাবে না। তো তখন আমার এক প্রফেসর ডাকলেন, উনি আমেরিকার পিএইচডি। জি তো উনি বললেন যে তুমি যদি আরো ভালো কমিউনিস্ট হতে যাও ওখানে যাও, কিন্তু যদি শিখতে চাও তাহলে আমেরিকায় যেতে হবে। তখন আমি বললাম, স্যার আমেরিকা কোথায় যাব? উনি ছিলেন মিশিগান ইউনিভার্সিটি, খুব প্রখ্যাত ইউনিভার্সিটি। আমাদের তখনকার প্রিন্সিপাল ছিলেন ডক্টর ওয়াকার আহমেদ, উনি স্ট্যানফোর্ডের। আচ্ছা, আমার ওনারা ফোনে ব্যবস্থা করে দিলেন তাড়াতাড়ি ভর্তির। তখন হলো ইলিনয়, মিশিগান আর স্ট্যানফোর্ড, এই 3টা। আমি এই 3টার নাম কোনোদিন শুনিনি, জি শুধু জানতাম টেক্সাস A&M, যাদের সঙ্গে আমাদের কোলাবোরেশন ছিল, ইপিইউএট বা আর্সেনাল ইঞ্জিনিয়ারিং কলেজের। আমি ওই 3টা বলি না, A&M এ যাবে না, ওই 3টা এখন যেতে হবে, ওগুলো খুব হাই লেভেল ইউনিভার্সিটি। তখন তো আমি কোনটা যাব, আমি বললাম কোন জায়গায় শীত কম, বলে ক্যালিফোর্নিয়াতে স্ট্যানফোর্ড, সেই হিসাবে স্ট্যানফোর্ডে যাওয়া হলো। তারপরে সবচেয়ে আমার জীবনের স্বপ্ন ছিল যে কেমব্রিজে পড়বো, জি সেটা সম্ভাবনা হয় না, আমাকে সুযোগ দেওয়া হয়নি। তো তারও কিছু পলিটিক্যাল কারণ আছে, তো পলিটিক্যাল কারণে আমাকে স্যার স্কলারশিপ দেওয়া আপনার হয়নি। আপনার লাইফটা প্রত্যেকটা বাঁকে বাঁকে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস। মানে আমি যতদূর জানি যে আপনি যখন এসএসসিতে পড়ছেন, আপনার পরীক্ষার 3 দিন আগে সম্ভবত বই চুরি হয়ে গিয়েছিল বা কিছু একটা। এবং খুব ইন্টারেস্টিং ঘটনা, আপনি পরবর্তীতে ধার করে নিয়ে এসে ওই পরীক্ষা দিয়ে আপনি থার্ড হয়েছিলেন পুরো বাংলাদেশে। আমরা স্যার এগুলো একটা কাজ করি, স্যার আমরা সেই গল্পটা শুনবো। ম্যাট্রিক পরীক্ষার সময় আপনার ম্যাট্রিক পরীক্ষার আগে 10 দিন আগে আপনার সব বইপত্র চুরি হয়ে গিয়েছিল, মানে চোর ওগুলো নিয়ে গেছিল আর কি, সেই গল্পটাই শুনবো। না, এটা অত্যন্ত আশ্চর্য ব্যাপার, কিছুই চুরি হয় না, শুধু আমার নোট আর বইগুলো চুরি হয়ে গেছে। তো তখন অত্যন্ত প্রেশারে ছিলাম, বিভিন্ন জায়গা থেকে তাড়াতাড়ি করে বইটই জোগাড় করে, নোট তো চলে গেছে। আমি বিশাল নোট তৈরি করেছিলাম, এগুলি পড়ে তার পরীক্ষা দেবো, তো সেটা হয়নি। তারপরে আবার দুর্ভাগ্য হলো, আইসি যখন দিচ্ছিলাম জি তখন অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি। একমাত্র উপায় ছিল আরেক পরের বছর দেওয়া, তো আমি আর সেটা রিস্ক নিলাম না। আমি শুয়ে শুয়ে একটা বেড করা হয়েছিল পরীক্ষা হলে, সেখানে শুয়ে শুয়ে আমি পরীক্ষা দিয়েছিলাম আর কি। এবং আপনি থার্ড হয়েছিলেন সেই সময়টা। থার্ড, হ্যাঁ, আইসি থার্ড হয়েছিল। আর এসএসসিতে আপনি ফার্স্ট ফার্স্ট হয়েছিলেন। হয়েছেন। ম্যাট্রিকে সেটা আমাদের আলাদা, ম্যাট্রিক টেকনিক্যাল, সেটাকে আমি অত্যন্ত গুরুত্ব দিই না আর কি, কারণ গ্রুপটা খুব ছোট ছিল। তো হ্যাঁ, ফার্স্ট ছিলাম আর কি। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি অসম্ভব ভালো রেজাল্ট করেছিলেন। বুয়েট বুয়েটে আপনি ভালো রেজাল্ট করেছিলেন। তো সেই সময়ে যেটা জানি আপনার সম্পর্কে, যে সময়টা অনেক বেশি উত্তাল ছিল, দেশ স্বাধীন হবার যে বিষয়টা। এবং আমরা যখন আপনার সম্পর্কে পড়ছিলাম, আইয়ুব খান সেই সময় আপনাকে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছিলেন। ঘটনাটা আসলে কি ছিল? এটা আমি সরকারের বিরোধী ছিলাম, এবং আই কনসিডার মাই সেলফ এজ এ সেলফ অ্যাপয়েন্টেড রেভলিউশনারি টু ওভারথ্রো আইয়ুব খান।
তো তখন বলা হয়েছিল যে আমাকে দেখা মাত্রই মেরে ফেলা হবে, বিচারের প্রয়োজন হবে না। তো সেই জন্য সবসময় একটু ছদ্মবেশে ছিলাম, দাড়ি ছিল লম্বা, যদি আমার বয়স তখন মাত্র 20 বছর, এবং প্রত্যেক 2 ঘন্টা পরে স্থান পরিবর্তন করতাম আর কি। তো একবার আমাদের হোস্টেল হামলা করা হলো, ঘেরাও করে সবাইকে নিয়ে যাওয়া হলো। ওরা তখন আমি মাঝরাতে আমাদের ভাইস চ্যান্সেলর বাসায় গেলাম, স্যার আপনারা মাঠে কে ধরে রেখেছে, আপনি ছেড়ে আসেন। বলে যাও, তুমি যে সারেন্ডার করো তোমার জন্য এসেছিলো, তাহলে ওদেরকে ছেড়ে দেবে। তো উনি আমাকে বলতেন যে এনিমি অফ দি কান্ট্রি। তো এসবে কিছু কষ্ট গেছে জীবনে আর কি। প্রথম যখন চাকরি পাই, আমার যদিও রেকর্ড খুব ভালো, আমাকে চাকরি লেকচারারশিপ দেওয়া হয়নি। পরে অনেকবার চেষ্টা করার পরে অ্যাক্টিং লেকচারার টেম্পোরারি এগেনস্ট ডেপুটেশন, এই র্যাঙ্কটা দেওয়া হয়েছিল। কোথায় এটা, বুয়েটে? বুয়েটে, হ্যাঁ। কত সালের ঘটনা এটা? এটা 64, হ্যাঁ। 64, ওকে। তারপরে উনি আমাকে পছন্দ করতেন না, যেহেতু আমি একটু স্পষ্ট ভাষক ছিলাম জি। এবং ছাত্র নেতা। তো যত স্কলারশিপ বোর্ডে উনিই থাকতেন, তো একটা বোর্ডে উনি ছিলেন না, তো সেটা ফুলব্রাইট স্কলারশিপ। তো সেটা আমাকে দেওয়া হয়েছিল। দেশে বোধহয় তখন 700 অ্যাপ্লিকেন্ট ছিল, কিন্তু একজনকেই দেওয়া হয়েছিল ফুলব্রাইট স্কলারশিপ। And that was you? তো তার থেকে চলে যাই আর কি। এর পেছনে ছোটখাটো অনেক, রাইট। এটাই কি কাহিনী প্রথম আছে। দেশের বাইরে যাওয়া এই স্কলারশিপটা নিয়ে? হ্যাঁ, এটাই প্রথম বাইরে যাওয়া। কোন দেশে গেলে? এর আগে এটাও একটা ইন্টারেস্টিং কাহিনী। আমি যখন 4th ইয়ারে পড়ি, আমি আর্মিতে দরখাস্ত করেছিলাম। তখন বাইরে যাওয়া মানে পূর্ব পাকিস্তানের বাইরে। তখন আমি রাওয়ালপিন্ডি গিয়েছিলাম। তো সেখানে ইন্টারভিউ দিয়ে ওরা হাইট টু শর্ট বলে রিজেক্ট করেছিল আমাকে। তখন খুব দুঃখ পেয়েছিলাম। পরে আমি এটা অত্যন্ত গর্বিত যে আমাকে নেওয়া হয়নি। হয়তো আর্মি মিউটিনিতে কিছুতে ব্যস্ত হয়ে পড়তাম, আই উড হ্যাভ বিন কিল্ড। তো সেই জন্য বেঁচে গেছি আর কি। রাইট। সো ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে প্রথম যাওয়া হলো কোন দেশে? ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। ওকে। তো ওখানে গেলেন এবং ওখানে গিয়ে লম্বা একটা ক্যারিয়ার যাত্রা শুরু হলো বলা চলে, তাই কি? আমরা যদি ওইখানকার সময়ের গল্পটা শুরু, একেবারে ইনিশিয়ালি কিভাবে দিন যাপন করেছেন এবং তার পরবর্তীতে আপনার ক্যারিয়ারের দিকে যাওয়া। প্রথম যখন গেছি তখন অলরেডি টার্মের অর্ধেক হয়ে গেছে, তাও লেট রেজিস্ট্রেশন করে 5টা কোর্স নিলাম। খুব কষ্ট হয়েছে, জীবনে কোনোদিন কম্পিউটার দেখিনি, তখন কম্পিউটার ব্যবহার করতে হয়েছিল। তো ওখানে মোটামুটি তাড়াতাড়ি মাস্টার্স 9 মাসের মধ্যে, পিএইচডি 4 বছরের মধ্যে হয়ে গেল। তো স্ট্যানফোর্ডে আমাকে ওই বছরের, ওরা বোধহয় 100 বা বেশি পিএইচডি দেয়, আমাকে শ্রেষ্ঠ পিএইচডি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আর কি। অত্যন্ত সম্মানের ব্যাপার আর কি। রাইট। তো ওরা যে টাকা দিয়েছিল, জি। ওরা ভাবছে আমি গরিব মানুষ, সে টাকা আমি সেটা ওদেরকে দান করে দিলাম। এটা একটা ট্র্যাডিশন আমার আর কি, এই দেশের। তো ওরা বুঝতে পারেনি। ওরা ভেবেছিল আমি এটা রিজেক্ট করছি ওদের অ্যাওয়ার্ডকে। আমি বললাম, না, এটাই আমাদের রীতি, কেউ অ্যাওয়ার্ড পেলে অ্যাওয়ার্ডটা দিয়ে দাও আর কি। তো সেটা অন্তত ইন্টারেস্টিং ব্যাপার ছিল। তারপরে গেলাম জনস হপকিন্স ইউনিভার্সিটি, রাইট। সেখানে ছিলাম পোস্ট ডক্টরাল ফেলো। জি। তারপরে 71 সালে ইউনিভার্সিটি হিউস্টনে গেলাম। সমস্ত আমেরিকা একটাই চাকরি ছিল আমাদের ফিল্ডে। এই কারণে ঠিক তার আগেই সুপারসনিক ট্রান্সপোর্ট প্রোগ্রাম যে ছিল বোয়িংয়ের, সেটা বন্ধ করে দিল। তাতে প্রায় 1000 পিএইচডি আমার ফিল্ডে হঠাৎ বেকার। তো সমস্ত দেশে একটা মাত্র চাকরি ছিল। ভাগ্য ভালো আমি ওই চাকরিটা পেয়ে গেছিলাম। তারপরে অনেক সম্ভাবনা ছিল, কিন্তু কোনোদিন আমি আর মুভ করিনি। জবটা কিসের ছিল? হ্যাঁ, যে জবটা আপনি পেলেন? মাস্টারি আর কি। আচ্ছা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম, অ্যাসোসিয়েট প্রফেসর হলাম হিউস্টনে? হিউস্টন। তো সাধারণত ওখানেও ইন্টারেস্টিং ব্যাপার। জি। সাধারণত অ্যাসিস্ট্যান্ট থেকে ফুল প্রফেসর হতে মিনিমাম 11 বছর লাগে। 6 বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 5 বছর অ্যাসোসিয়েট প্রফেসর, এবং দরখাস্ত করতে হয়। কিন্তু আমি দরখাস্ত করি নাই, জানি নেই, দুটা
11 বছরের পরিবর্তে আমার 5 বছরেই আমাকে ওরা ফুল প্রফেসর করে দিয়েছিল। তা আমি পরে এসে যখন বলে যে তুমি তো হয়ে গেছো, আমি বলি কী করে হলো? বলে আমরা ভেবেছি তুমি চলে যাবে আমাদের ছেড়ে, সেই ভয়ে ভয়ে তোমাকে আগে আগে প্রমোশন দিয়ে দিয়েছি। আর বেতনও খুব বেশি দ্রুত বেশি বাড়ছিল। করে বাড়ছিল। বাড়ে, ওখানে তো অ্যাডজাস্টেবল। জি। তো আমার বেতন খুব তাড়াতাড়ি অনেক হয়ে গেছিল আর কি। ওকে, ওই সময়টাতে মনে হয়নি যে বাংলাদেশে ফিরে আসি বা বাংলাদেশকে মিস করছি? হ্যাঁ, সেটারও একটা কাহিনী, কাহিনীটা অনেক লম্বা। আমি গেছি আমেরিকাতে ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স কাজ করতে, যেখানে আপনি কার্নার সাইকেল দিয়ে, যেমন আপনাদের গ্যাসোলিন জি। গাড়িতে যে এনার্জি নেওয়া হয় ওটা ইনএফিশিয়েন্ট। তো পরে আমি ঢোকার পরে দেখলাম আমার জীবনে এটা কোনোদিন ব্যবহার হবে না, আমেরিকাতে নাও রাশিয়াতেও না। তখন আমি ভাবলাম যে আমার একটা যেহেতু পাকিস্তানে ফিরে যাব, তখন তো পাকিস্তানি এমন কিছু করতে হয় যেটা পাকিস্তানের কাজে লাগবে, বা বাংলাদেশে পরে বাংলাদেশ হয়েছে। তখন আমি জিজ্ঞেস করছি সবাইকে যে কোন সাবজেক্টটা, বলে এটা হিট ট্রান্সফার করো, ডিজাইন করো। স্যার, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমরা যদি একটু হিউস্টন বিশ্ববিদ্যালয়ে আপনার যেই লম্বা সময়ের বলা যেতে পারে শিক্ষকতার অভিজ্ঞতা, সেটা নিয়ে আপনার কাছ থেকে যদি জানতে চাই, কি বলবেন? বিদেশে শিক্ষকতা, টিচিং ইজ নট দ্য মেইন ডিউটি। টিচিং করতে হয়, মেইন জিনিস হলো রিসার্চ করা। তো রিসার্চের অনেকগুলো স্টেপ আছে। প্রথমে চিন্তা করতে হবে কোন টপিক ভালো, তারপরে প্রপোজাল তৈরি করতে হবে। জি। তো প্রপোজাল যদি অ্যাকসেপ্টেড হয়, তারপর রিসার্চ করতে হবে, ছাত্র খুঁজে বের করতে হবে, ছাত্রকে শেখাতে হবে, শিখিয়ে কাজ করা, তারপর কাজের রেজাল্টটা ভালো হলো কিনা, এর অর্থটা কি, এর মানেটা কি, সেটা বিশ্লেষণ করে তারপরে লিখতে হবে ভালো করে। তারপরে জার্নালে সাবমিট করতে হবে। অধিকাংশ সময় রিজেক্ট হয়ে আসে, বা কমেন্টস যখন আসে তখন আবার ওটা রিপ্লাই করে আবার রিসাবমিট। এটা খুব লম্বা প্রসেস আর কি। তো ওগুলিতেই অধিকাংশ সময় যায়। তার সঙ্গে শিক্ষকতা দুটা কোর্স যদি পড়ান পার সেমিস্টার ইন প্যারালাল, এটাই যথেষ্ট ডিউটি আর কি। এখানে তো অনেকে 3-4টা করে পড়ায়। আমি মধ্যে ভাইস চ্যান্সেলরকে বললাম যারা ভালো রিসার্চ করে তাদের জন্য একটা করে করবেন। তো তখন আমার ডিউটি বেশ হ্যাভি ছিল আর কি। তো খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে গেল। তারপরে কাজ আরও অনেক করতে হয়েছে। পরে আমাকে এই যে 4টা পুরস্কারের কথা বললেন Right. দেওয়া হলো। গত 500 বছরে মাত্র 2জন মাত্র 2টা পেয়েছে। তো এদের কারো ব্যাপারে আমি চিন্তিত না বা এম্বারাস না, কিন্তু একজনের জন্য আমি অত্যন্ত এম্বারাসড। সে হলো লিওনার্দো ডা ভিঞ্চি। উনি আমাদের বিষয়ে সবচেয়ে মানে জ্ঞানী ছিলেন, কিন্তু উনি এই একটাও পাননি প্রাইজ, যেহেতু ওই সময় এই প্রাইজগুলো ছিল না 500 বছর আগে। এবং দ্বিতীয় হলো আমাদের তখন এই সাবজেক্টটাও আবিষ্কার হয়নি, আর এই ইকুয়েশনগুলো তখন আবিষ্কার হয়নি। রাইট। তো তবুও তিনি যে এই এঁকেছেন ফ্লুইড মেকানিক্সের ব্যাপার নিয়ে, তার বোঝা যায় ওনার মানে খুব ডিপ ইনসাইট ছিল আর কি। আমরা যারা বিজ্ঞানের ছাত্র না, তাদের জন্য বোঝাটা খুব কঠিন হবে আপনার গবেষণার ক্ষেত্রগুলো। আপনি যদি একটু সহজ করে আমাদেরকে বলতেন, বিশেষ করে ফ্লুইড ডায়নামিক্স কিংবা আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেছেন, যখন একটু স্টাডি করছিলাম আপনার সম্পর্কে আমরা জানলাম যে বিমান ওড়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল আপনার রিসার্চ। একটু যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। না, ফ্লুইড হলো পৃথিবীতে 3 রকম পদার্থ: সলিডস, লিকুইডস অ্যান্ড গ্যাস। এবং লিকুইডস অ্যান্ড গ্যাস নিয়ে হলো ফ্লুইডস। ফ্লুইডস আবার এই যে সেল, আপনার সেল তো একটা দেখতে পারেন না, এত ছোট। তার অনেক ছোট হলো ন্যানো। একটা ন্যানো হলো আপনি যে একটা চুল ধরেন, চুলের যে ডায়ামিটার 2-3 ভাগ করলে আর দেখা যায় না, কিন্তু এটা ধরেন 1 লক্ষ বার যদি ভাগ করেন, সেটা হলো ন্যানো। তাহলে কল্পনা করতে ন্যানো কত ছোট। সো সেই ন্যানো মেকানিক্সেও কাজ করছি। তো ফ্লুইডসে সবচেয়ে অধিকাংশ ফ্লো হলো টার্বুলেন্ট। তো টার্বুলেন্ট র্যান্ডম ফেনোমেনা ধরা হয় নন লিনিয়ার মেকানিক্সের ব্যাপার, কিন্তু টোটালি র্যান্ডম না। আমি
বললাম যে র্যান্ডমের ভেতরে একটা অর্গানাইজেশন আছে, যে জন্য আমাকে সাধারণত বলা হয় যে অর্ডার উইদিন দি ডিসঅর্ডার অফ ফ্লুইড টার্বুলেন্স, এটার ব্যাপার এই নামটা দেওয়ার জন্য ফ্লুইড মেকানিক্সে। তো এটাকে আমরা বলি কোহারেন্ট স্ট্রাকচার। এগুলি কি করে বের করতে হয় এবং ফ্লো যদি কন্ট্রোল করতে হয়, যেমন সাবমেরিন বা এয়ারপ্লেনের উপরে, তাহলে ওই কোহারেন্ট স্ট্রাকচারগুলোকে কন্ট্রোল করতে হবে। স্যার, আপনার একটি গবেষণা আমরা যতদূর জানি যে সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলার সেভ করেছে, স্পেশালি এয়ার সেক্টরে। না সেটা হ্যাঁ, তা এখন পৃথিবীর সবচেয়ে সমস্যা যেটা অনেকে চিন্তা করে না, যে পৃথিবীর এরোপ্লেন সংখ্যা প্রত্যেক 20 বছরে দ্বিগুণ হচ্ছে, জি, বেড়েই যাচ্ছে, জি কিন্তু পৃথিবীতে তো ফিক্সড। তো ফলে দেখবেন যে আমি দেখাই মাঝে মাঝে ছবি লেকচারে, কোনো এয়ারপোর্টে হয়তো 30টা প্লেন লাইন ধরে দাঁড়িয়ে আছে উঠবার জন্য, একটা উঠে তার 3 মিনিট পরে আরেকটা উঠে, যদি তাড়াতাড়ি উঠে ওইটা হয়তো ক্র্যাশ করবে, কারণ প্লেনের পেছনে ভর্টেক্স থাকে। তো উঠবার সময় অসুবিধা হয়, আবার নামবার সময় প্লেন এসে কিন্তু এয়ারপোর্টের পাশে ঘুরতে থাকে, ওর তারপরে ওর চান্স হলে যখন সময় হয় বা যখন ওর মানে সিকোয়েন্স আসে তখন নামে। এছাড়া ইন ক্রুজও অনেক সময় প্রবলেম হয়, একটা প্লেন চলে গেছে, মানে পুরো আকাশ খালি, কিন্তু ওর মধ্যে ভর্টেক্স দাঁড়িয়ে আছে, ওই ভর্টেক্সের মধ্যে দিয়ে ছোট প্লেন গেলে ক্র্যাশ করবে ডেফিনেটলি, আর বড় প্লেন ওরা অ্যাভয়েড করে, ওদের লিডার আছে, ওদের চেক করে যে এখানে একটা ভর্টেক্স এর উপর দিয়ে চলে যাবে। ওকে। তো এই যে সেপারেশন, এখনকার নিয়ম হলো প্রত্যেক প্লেনের 8 মাইল পর আর একটা প্লেন থাকতে হবে। আমি সেইখানে হয়তো আধা মাইল করার চেষ্টা করছি। এটা কি স্যার আলটিমেটলি এয়ার ফ্লোটা যাতে ঠিক থাকে সেটার জন্য এই 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 ডিসটেন্সটা মেইনলি কি কারণে? এটা হলো একটা প্লেনে উঠলে ওর পেছনে ভর্টেক্স থাকে, রাইট। তো ভর্টেক্স আস্তে আস্তে স্লো হয়ে যায়। তো এই 8 মাইল পর্যন্ত ডেঞ্জারাস আর কি, Okay. খুব ইন্টেন্স। সেটা ওই একই সাইজ প্লেনেরও ক্ষতি হবে আর কি। রাইট। জি তো সেটা অ্যাভয়েড করার জন্য গ্যাপ থাকে আর কি। ওকে। তো তার উপরে একটা কাজ হচ্ছে, তো আপনি যদি এটা 1%, সেটা একটা কাজ। আরেকটা কাজ হলো ফিউল সেভিং। একটা প্লেনের আপনি যদি 1% ড্র্যাগ বেশি হলে তেল বেশি পোড়াতে হবে টু ওভারকাম দ্য ড্র্যাগ। জি যেমন আপনি যদি তাড়াতাড়ি সুইমিং করতে চান না, আপনাকে শক্তিশালী হতে হবে, সেরকম ইউ নিড মোর এনার্জি টু গো ফাস্টার। রাইট। 1% যদি কমানো যায় তাহলে শুধু আমেরিকান সিভিল এয়ারলাইনেই $3 বিলিয়ন বছরে সেভ হবে। তা আমার একটা চিন্তাধারা করে আমরা একটা বের করেছি যাতে অনেক কমানো যায়। তো রিসেন্টলি এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে 68% ড্র্যাগ কমানো যেতে পারে। 68%? হ্যাঁ, তার মানে এটা মানে কল্পনা বাইরে। ওই 2-3% হয় তাও ওদের লাভ। তো এগুলি নিয়ে অনেক সো এটা বিষয় কি বলা ইমপ্লিমেন্ট সম্ভব। হয়েছে নাকি এখনো রিসার্চ পর্যায়ে আছে? এখন রিসার্চ পর্যায়ে। আচ্ছা। যে কোনো জিনিস ধরেন ওষুধ, জি আমরা যেমন বের করেছি যে ক্যান্সার কি করে কমানো যায়, 3টে রকম ওষুধ আমরা বের করেছি। কিন্তু প্রথমে হয় ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপের আন্ডারে, ওটা প্রমাণ হলে তারপর হয় ইঁদুর দিয়ে, তারপরে হয় কুকুর বা শুয়োর দিয়ে, রাইট। তারপরে মানুষের উপরে টেস্ট করা হয়, ক্লিনিক্যাল টেস্ট। জি এটা বেশ লম্বা সময়, তারপরে ড্রাগ বিক্রি করে আর কি। তো যে জন্য ওষুধের দাম প্রথমে খুব বেশি হয়, অনেক বছর গবেষণার পরে ওষুধটা বের করা হয়। জি স্যার, বর্তমানে টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ে আছেন, এখানে 6টি বিভাগে আপনি শিক্ষকতা করছেন, একটু যদি জানতে চাই। হ্যাঁ, আমার মেইন ফিল্ড হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি ইউনিভার্সিটি হিউস্টনে আমি প্রফেসর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রফেসর ফিজিক্স আর প্রফেসর অফ জিও সায়েন্সেস ছিলাম। এখানে 6টা, তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, ইন্টারনাল মেডিসিন, আর লাস্ট একটা লম্বা নাম সেল ফিজিওলজি অ্যান্ড মলিকুলার বায়োফিজিক্স। এই 6 বিভাগে আমার রিসার্চ, কিন্তু সব জায়গায় পড়াতে হয় না। আচ্ছা তো পড়াই আমি মেইনলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু অন্যান্য এইসব ডিপার্টমেন্ট থেকে ছাত্র আমার কোর্স নেয় আর কি। এতগুলো বিষয় আপনি পড়াচ্ছেন,
কি বলবো এটাকে, মানে এটা সম্ভব হয় কিভাবে আসলে? না, একটা বয়সে পরে এসব অভ্যাস হয়ে যায় আর কি। সব কিছুর মধ্যেই আমার মেইন রিসার্চ হলো অর্ডার উইদিন ডিসঅর্ডার, যে সব যখন টার্বুলেন্ট তার ভিতরে একটা হিডেন অর্গানাইজেশন আছে। ফাইন, এটা নিয়ে আমার খুব জানার তো সেই ইচ্ছা আছে আপনার জন্যই কাছ থেকে। আমি বলি একটু, জি, আমি ইয়োগার শিক্ষক, কারণ আমাদের মাইন্ডটা সবসময় টার্বুলেন্ট স্টেটে। তো হয় ভবিষ্যতে দুশ্চিন্তা বা আগের কি করেছে, অন্যায় করেছে, এসব চিন্তাই থাকে। সো ইউর মাইন্ড ইজ অলওয়েজ ইন এ টার্বুলেন্ট স্টেট, জাম্পিং অ্যারাউন্ড লাইক এ মাঙ্কি। এইটাকে ধরে রেখে যদি গবেষণা মানে ইয়ে করা যায়, মেডিটেশন, ওটা হলো কোহেরেন্ট স্টেট। তো এক্সাক্ট প্যারালাল আমার রিসার্চ যেটা, সেই জন্য আমি ইয়োগার শিক্ষক আর কি। রাইট। আমরা এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে স্যার বিস্তারিত শুনবো, এবং আপনি বিশ্বনন্দিত যোগা শিক্ষক, শুধু শিক্ষক না। স্যার, আমরা বিরতিতে যাবার একটু আগে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যোগ ব্যায়াম নিয়ে কথা বলছিলাম, সেই বিষয়ে আর একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি অ্যাকচুয়ালি অ্যাডভান্সড ওয়েট ট্রেনিং এক্সপার্ট, যদিও আমার শরীর দেখে বুঝতে পারছেন যে আমি এতটা করি না। আর আমি যোগ শিখাই প্রায় 20-25 বছর আগে। আই ওয়াজ টু স্ট্রেসড। আমাদের ইহুদি ডিন, সে আমার সাবজেক্টে বলে তুমি ইয়োগা শুরু করো। তখন ইয়োগা শুরু করতে দেখলাম যে সহজে হচ্ছে না, তাহলে বেস্ট উপায় হলো মাস্টার হয়ে যাওয়া। তখন থেকে আমি যোগা শিখাই, কারণ শেখাতে হলে আরো অনেক জানতে হবে। জি, ওকে। তো অনেক হিউস্টনে প্রায় 20 বছর আমি প্রাইভেট ক্লাবে পড়িয়েছি। এখন টেক্সাস থেকে ইউনিভার্সিটি রেক্রিয়েশন সেন্টারে আমি ইয়োগা শিখাই। আমার সঙ্গে মডেল থাকে দুটা অল্প বয়স্ক মহিলা, ওরা অনেক কিছু করতে পারে যেটা আমি করতে পারি না, কিন্তু আমার ইয়োগা একটু অন্য ধরনের, নিজের থেকে বানানো। এগুলো ফ্লেক্সিবিলিটি এবং অ্যাকুরেসি অফ দ্য পজিশন ইজ নট ইম্পর্টেন্ট। ওকে। স্যার, আপনি ক্যান্সার সেল মেকানিক্স নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, এই বিষয়ে যদি আপনার কাছে না, বেশি দিন না, কিছুদিন ধরে। আমার এক সময় আসলো, তখন ভাবলাম যে এই যে এরোপ্লেন আর ডিফেন্স এইসব নিয়ে কাজ করি, এটা লোকের কি উপকার হচ্ছে। জি, তো তখন থেকে আমি আগেও করেছি, কত 50 বছরে হার্টের উপরে বেশ কিছুটা কাজ করেছি। কার্ডিওভাস্কুলার ডিজিজ কেন হয়, কি করে বন্ধ করা যায়। তার থেকে আসলাম ন্যানো মেডিসিনের প্রফেসর ছিলাম আমি। জি, তারপরে ন্যানো স্কেলে কাজ করতে করতে দেখা গেলো সেল মেকানিক্স, যেটা তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং এর কিছুটা কানেকশন আছে, ফ্লুইড মেকানিক্স। জি, তো ক্যান্সার অনেকে হয়তো জানে না, ব্রেস্টের ক্যান্সারই হয়তো 200 রকম, শুধু ব্রেস্টের। তো বডিতে আপনার হাজারের মতো ক্যান্সার আছে আর কি। জি, তো এর মধ্যে কিছুটা খুব ইম্পর্টেন্ট, প্যানক্রিয়াস, তারপরে ধরেন লাংস, ব্রেইন, এইসব ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার মেয়েদের। তো এগুলোর উপরেই কাজ করি। এই ক্যান্সারের মধ্যে হাতে একটা টিস্যুতে কয়েক লক্ষ সেল আছে, কিন্তু 5-10টা সেল অ্যাগ্রেসিভ, এরা ওখানে থাকতে চায় না। ওরা অন্যখানে হয়তো প্যানক্রিয়াস থেকে চলে যাবে ব্রেইনে অথবা লাংসে, ওরাই মোস্ট ডেঞ্জারাস। রাইট। তো বাকিদের খবর নেওয়ার দরকার নেই, এদেরকে কি করে কন্ট্রোল করা যায়। তো এগুলোরই 2-3টা, একটা হলো ভাইটামিন D3। আমরা দেখেছি যে এই অ্যাগ্রেসিভনেসকে অনেক কমিয়ে দেয়, কেন দেয় এগুলো বিশ্লেষণ করি। আরেকটা হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর আমরা দেখেছি যে ক্যান্সার সেলের ক্যারেক্টারিস্টিক কী। তো সব ক্যান্সার তো সম্ভব না, এরা ওই প্যানক্রিয়াস, ব্রেস্ট, ব্রেইন, এসব কয়েকটা নিয়েই আমরা কাজ করি। চমৎকার স্যার। যে বিষয়টা একটা বিশাল সম্ভাবনার জায়গা, আপনি বাংলাদেশ প্রাইজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, এটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। না, আমরা বাংলাদেশ ছোট দেশ, সবসময় বলেছি বাংলাদেশকে ইসরায়েল এবং সিঙ্গাপুর মিলিয়ে একটা কম্বাইন্ড একটা অ্যাম্বিশন, দুটাই খুব সাকসেসফুল দেশ, এটা বাংলাদেশ করতে হবে। এবং আমরা ইন্ডিয়ার পিছিয়ে পিছিয়ে না যে উই ক্যান বাইপাস দেম, সব বিষয় সম্ভব না। তো আমি ভাবছি অ্যাডভান্স রিসার্চ, আমি একটা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ প্রপোজ করেছি, যেটা আইনস্টাইন ছিলেন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ প্রিন্সটনে। সেটা হলো ফিজিক্স, ইকোনমিক্স,
ম্যাথমেটিক্স এসব নিয়ে। আমি একটা করতে চাই ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ টু অ্যাড্রেস প্রবলেমস ফেসিং হিউম্যানিটি, এর উপরে বিশদ লেখা আছে। বিভিন্ন রকম সমস্যা, এনার্জি, তারপরে স্পিরিচুয়ালিটি, পভার্টি, টেরোরিজম, এসব অনেক কিছু। তো এসব এরকম একটা ইনস্টিটিউট তৈরি করলে, যেটা ভার্চুয়াল ইনস্টিটিউট, সব এর অনেকগুলো স্কুল থাকবে, সব যে দেশেই হতে হবে এবং সব যে একটা জায়গায় হতে হবে তার কোনো দরকার নেই। আরেকটা জিনিস আমি এটা প্রপোজ করেছি এবং চ্যালেঞ্জ করেছি গতকাল এই যে বুয়েটের রিউনিয়নে, আমরা একটা প্রাইজ করব যেটা নোবেল প্রাইজ থেকে অনেক বেশি, সেটা হবে বাংলাদেশ প্রাইজ। তো 5টা ফিল্ড, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, লিটারেচার অ্যান্ড আর্টস, এর মধ্যে সবচেয়ে মেধাবী যে, জি তাকে প্রত্যেক বছর সেই একজন পাবে 10 কোটি টাকা দেওয়া হবে। এটা কি সারা ওয়ার্ল্ডের জন্য অ্যাপ্লিকেবল? না, এটা কাজ করতে হবে বাংলাদেশে। আচ্ছা, আচ্ছা পৃথিবীর যে কোনো দেশ থেকে প্রফেসর হতে পারে বা সায়েন্টিস্ট, বাট ওয়ার্ক হ্যাজ টু বি ডান ইন বাংলাদেশ। যে জন্য আই এম ডিসকোয়ালিফাইড মাইসেলফ। তো আর আরেকটা হলো এর সঙ্গে করেছি বাংলাদেশ ফেলো। প্রত্যেক বছর 10 জন শ্রেষ্ঠ পিএইচডি স্টুডেন্ট সিলেক্ট করা হবে, তাদেরকে প্রতি বছর 50,000 টাকা করে দেওয়া হবে। ওটা খুব কমও না, বেশিও না, করে 4 বছর পর্যন্ত দেওয়া হবে, তারা যাতে কাজ করতে পারে। ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, মেডিসিন হয়তো পিএইচডি, অন্য কিছুতে হয়তো আর্টসে তো পিএইচডি হয় না, অ্যাডভান্স ওয়ার্কের জন্য আর কি। জি তো এই দুটার জন্য হয়তো কয়েকশো কোটি টাকা দরকার, এবং আমি আমার যত সঞ্চয় 1 পয়সা শুদ্ধ দিয়ে দেব, এবং আমি বন্ধুবান্ধব ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ করেছি এবং আশা করি অন্যান্য ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও এতে যোগ দেবেন আর কি। অবশ্যই সফলতা কামনা করছি, এবং আপনার মতো মানুষ যেখানে আছে সেটা নিঃসন্দেহে আলোর মুখ দেখবে, সেটাও আমরা প্রত্যাশা করি। স্যার, আপনি বাংলাদেশে আসলেন অনেক দিন পর, প্রায় 8 বছর পরে। এত বড় বড় গ্যাপ, এবং আশা হয় না কেন র্যান্ডম আসলে? আমি আগে তো 70s 80s প্রত্যেক বছরই আসতাম। তারপর প্রথম 30 বছর অনেক চেষ্টা করেছি এখানে রিসার্চ শুরু করার জন্য। অনেকে বলেন যে করবেন, ইচ্ছা আছে, কিন্তু পরিস্থিতিতে পারেন না। সেই জন্য একটু ডিসহার্টন হয়ে কিছুদিন আসিনি। এবার এসে দেখলাম যে বোধহয় আবার শুরু করা সম্ভব আর কি, তো আর আসতে চেষ্টা করব। ফাইন। স্যারের কাছে আমার খুব জানতে ইচ্ছা করছে যে বাল্যকাল ওভাবে আসলে ছিল না, ছোটবেলা থেকেই খেলাধুলা বাদ দিয়ে কাজের মধ্য দিয়েই বড় হয়েছেন, এখনো অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন। আপনি আমাদের অনুপ্রেরণার জায়গা আসলে। সেক্ষেত্রে তরুণদের জন্য কি মেসেজ হতে পারে যে কিভাবে আসলে আমরা লাইফস্টাইলটা গোছাবো আসলে? বিভিন্ন লোকের বিভিন্ন প্রায়োরিটি। আমি তো একদমই তাই। সপ্তাহে 80 ঘন্টার মতো কাজ করি, 20 ঘন্টা করলেও খুশি হবে। আমার পাবলিকেশনও অনেক, এতে অনেক কম হলেও ভালো হতো। জি তো এটা রিসার্চটাই হলো আমার জীবন। তো ইয়াং লোকদের সেটা করতে হবে তা ঠিক না, কিন্তু যাই করতে চাক তা সিরিয়াস হতে হবে। দে শুড হ্যাভ অ্যাম্বিশন। দ্য অ্যাম্বিশন হতে হবে যে একদিন আমি স্টকহোমে যাব। তো স্টকহোমে যায় কিসের জন্য? নোবেল প্রাইজ অর্জন করার জন্য। তো এরকম অ্যাম্বিশন আমাদের দেশের লোকজনের হয়তো কম, এনকারেজমেন্ট নেই। সেই জন্য ন্যাশনাল পলিসি করতে হবে। অন্য অল্প বয়স্কের, যেমন সাউথ কোরিয়াতে 6 বছর থেকে ওরা 60 স্টুডেন্ট সিলেক্ট করে, অ্যান্ড দে আর গ্রুমড টু বিকাম নোবেল প্রাইজ উইনার্স। সারা জীবন ওদেরকে ওইভাবে সাপোর্ট করে যায়। আর এখানে যারা মেধাবী প্রফেসর, অল্প বয়স্ক লেকচার, তাদেরকে অনেক বেশি টিচিং রিলিফ দিতে হবে এবং অ্যাওয়ার্ড দিতে হবে। কেউ যদি খুব মেধাবী হয়, 20 বছর অপেক্ষা না করে হয়তো পরের বছরেই ফুল প্রফেসর করে দেওয়া হবে। তো এরকম এনকারেজমেন্ট দিলে দেশে হবে কিছুটা আর কি। রাইট। এবং স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো যে আপনি আপনার এই বাংলাদেশের যে অল্প সময়ের জন্য এসেছেন এবং সেখান থেকে আমাদের মাছরাঙার দর্শকদের জন্য যে কিছুটা সময় বের করেছেন। আপনার জীবন থেকে আমরা যে কিছুটা জানতে পেরেছি সেটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া, এবং আপনার সাজেশন নিঃসন্দেহে অমূল্য। আপনাকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি।
দর্শক, এই ছিল আমাদের আজকের রাঙা সকালের আয়োজন। রাঙা সকালের পুরো পরিবারের সার্থকতা তখনই যখন আমাদের আয়োজন ভালো লাগে। আমাদের আয়োজন নিশ্চয়ই ভালো লেগেছে। আগামীকাল রাঙা সকাল দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল। শুভ সকাল।